বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকে আমি হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমি দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় বাংলাদেশে পরিবার, বিবাহ, পরিবার এবং জ্ঞাতি সম্পর্ক এই চ্যাপ্টার আমি পড়াবো। এই চ্যাপ্টার আলোচ্য বিষয় হচ্ছে পরিবার, বিবাহ এবং জ্ঞাতি সম্পর্ক। তো শিক্ষার্থীরা, প্রথমে আমি পরিবার পড়াবো এবং পরিবার আলোচনা করতে গিয়েই প্রথমে বলতে হয় যে আমরা পরিবারের সংজ্ঞা জানবো, যে পরিবার কাকে বলে। যে সামাজিক প্রতিষ্ঠানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবার। তো সামাজিক জীব হিসেবে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবারের সান্নিধ্যে কিন্তু বেড়ে ওঠে এবং এভাবেই তার জীবনের পরিসমাপ্তি ঘটে। তো পরিবারের বাইরে মানুষের যে অবস্থান, এটা কি এক প্রকার অসম্ভবে বলা যেতে পারে। সেই জন্য দেখা যাচ্ছে পরিবারের অবস্থান করে কিন্তু মানুষ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক সম্পর্কে আবদ্ধ হয়ে কিন্তু তার নানা রকম কার্যকলাপ সব কিছুই সে গড়ে তোলে। তো আদিমকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত এই যে পরিবার এবং সভ্যতা বিকাশে কিন্তু পরিবারের ভূমিকা রয়েছে এবং ছিল। সেজন্য দেখা যাচ্ছে যুদ্ধবদ্ধ সমাজের মধ্যে দিয়ে এই পরিবারের মানুষকে কি করেছে, সংগঠিত করেছে, সংবদ্ধ করেছে এবং এই পরিবারের স্থায়িত্ব কখনো শেষ হবে না। তাই বলা চলে পরিবার হচ্ছে সমাজের ভিত্তি। তো সেজন্য ম্যাকাইভার এবং পেজ বলেছেন যাতে ফ্যামিলি ইজ বাই ফর দ্য ম্যাকাইভার ও পেজ বলেছেন যে দ্য ফ্যামিলি ইজ দ্য বাই ফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রাইমারি গ্রুপ ইন সোসাইটি। তাহলে গুরুত্বপূর্ণ একটা সামাজিক প্রতিষ্ঠানে হচ্ছে পরিবার। ডেফিনেশন অফ ফ্যামিলি, পরিবারের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলবো যে যেহেতু সাধারণত পরিবার হচ্ছে এমন একটি সামাজিক প্রতিষ্ঠান যা সমাজ স্বীকৃত পন্থায় নারী পুরুষের একত্রে বসবাসের একটা স্থান হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে পরিবার হচ্ছে মানুষের যাবতীয় প্রয়োজন পরিপূরণের প্রাথমিক কেন্দ্র। এখানে বিবাহের মাধ্যমে নারী পুরুষ যেমন একত্রে বসবাস করে, তেমনি তাদের সন্তানাদিও পরিবারের অপরিহার্য অংশ। আবার বৃদ্ধ বাবা মা পরিবারের সদস্য হিসেবে অবস্থান করে। তো যখন বাবা মা একসঙ্গে বসবাস করে, সবাই মিলে বসবাস করে, সেই পরিবারটা আমরা বলি যে ঐতিহ্যবাহী পরিবার। তাহলে পরিবার সম্পর্কে পরিবারের সংজ্ঞা দিতে গিয়ে এম.এফ. নিমকফ তার ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি গ্রন্থে বলেছেন যে পরিবার হচ্ছে মোটামুটি স্থায়ী এমন একটি সংঘ যেখানে সন্তানাদি সহ বা সন্তানাদিহীনভাবে স্বামী স্ত্রী একত্রে বসবাস করে। তাহলে এম.এফ. নিমকফ তার ম্যারেজ অ্যান্ড দ্য ফ্যামিলি গ্রন্থে বলেছেন যে পরিবার হচ্ছে মোটামুটি স্থায়ী এমন একটি সংঘ যেখানে সন্তানাদি সহ অথবা সন্তানাদিহীনভাবে স্বামী স্ত্রী একত্রে বসবাস করে। তো এই সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রী মিলে পরিবার গঠিত হতে পারে, আবার সেখানে সন্তানও থাকতে পারে, আবার সন্তান নাও থাকতে পারে, তারপরে সেটা ফ্যামিলি হবে।
তাহলে স্বামী স্ত্রী একত্রে স্থায়ী বসবাসে হচ্ছে পরিবার। তা পরিবারের সাথে হচ্ছে এই এই যে মানে দুই বা ততোধিক ব্যক্তি অর্থাৎ স্বামী স্ত্রী একত্রে বসবাসে পরিবারের মূল ভিত্তি। সন্তানাদি কিংবা বৃদ্ধ পিতামাতা কিংবা ভাই বোন পরিবার গঠনের জন্য অপরিহার্য কিন্তু অনিবার্য নয়। তাদের যে থাকতেই হবে তা না, স্বামী স্ত্রী দুজন থাকলেই সেটা পরিবার গঠন হবে। তবে পরিবারের সদস্যদের মধ্যে একটি নিবিড় সম্পর্ক সেটা অবশ্যই থাকতে হবে, সেটার কোনো বিকল্প নেই। তো এই সম্পর্কের ভিত্তিতেই কিন্তু পরিবারটা গড়ে ওঠে। আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখাই যে ম্যারেজ, প্যারেন্টেজ এবং সিবলিংস অর্থাৎ বিবাহ, বংশ পরিচয় এবং ভাই বোন সব কিছু মিলে কিন্তু পরিবারটা গঠন হচ্ছে। তা আর বার্স্টেড তার হচ্ছে তার সোশ্যাল অর্ডার আর বার্স্টার তার সোশ্যাল অর্ডার গ্রন্থে বলেছেন, পরিবারের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে পরিবার হচ্ছে স্থায়ী এবং সার্বজনীন একটি সামাজিক প্রতিষ্ঠান। তাহলে পরিবারটা কি হচ্ছে? একটা সার্বজনীন। এই সংজ্ঞাটিতে পরিবারের হচ্ছে আমরা দুইটা দিক লক্ষ্য করছি, একটা স্থায়িত্ব এবং আরেকটি হচ্ছে সার্বজনীন, অর্থাৎ সব যুগেই ছিল এবং থাকবে এবং স্থায়িত্ব রয়েছে এমন একটি সামাজিক প্রতিষ্ঠান। তাহলে হচ্ছে আদিম কিংবা অত্যাধুনিক যুগেও কিন্তু কোনো সভ্য মানুষকে পরিবারের বাইরে কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর এবং সমাজ অত্যন্ত ব্যাপক একটি যেহেতু প্রত্যয় বিভিন্ন দল, প্রতিষ্ঠান, সংঘ, সমিতি সব কিছুই কিন্তু এই পরিবারে অন্তর্ভুক্ত। এবং মানে কিন্তু সমাজ থেকে যদি হলো শুধু পরিবারকে তুলে দেওয়া হয় তবে সমাজের অস্তিত্ব এটা বিলীন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এজন্যই বলা হয় সমাজ গঠনের পূর্বেও পরিবার সমাজ মানে গঠনের পূর্বে কিন্তু পরিবার গঠন হয়েছিল। তো হলো মানে সেজন্য বলে যে ফ্যামিলি ইজ দ্য মোস্ট অ্যানশিয়েন্ট অ্যান্ড দ্য স্মলেস্ট সোশ্যাল ইউনিট, অর্থাৎ পরিবার হচ্ছে মানে অনেক আদিম এবং সবচেয়ে ক্ষুদ্র একটা সামাজিক প্রতিষ্ঠান। পরিবারের সংজ্ঞা আরও অনেকে বলেছে যে পরিবার হচ্ছে কিছু লোকের সমষ্টি যা বিবাহ, রক্তের সম্পর্ক অথবা পোষক গ্রহণের মাধ্যমে গঠিত হয় এবং একটি একক খানা গঠন করে এবং পরস্পরের মধ্যে মিথস্ক্রিয়া এবং আন্তঃযোগাযোগ সৃষ্টি করে। স্বামী স্ত্রী, মাতা পিতা, ভাই বোনদের মধ্যকার যে সামাজিক শ্রদ্ধাপূর্ণ যে একটা সামাজিক সম্পর্ক, এটা একটা ভূমিকা মানে সামাজিক ভূমিকা একটা পালন করে। তাহলে পরিবারে একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন ম্যাকাইভার এবং পেজ। ম্যাকাইভার এবং পেজ তাদের সোসাইটি গ্রন্থে পরিবারের হলো একটা সংজ্ঞা দিয়েছেন যে যৌন সম্পর্কের ভিত্তিতে সন্তান উৎপাদন ও প্রতিপালনের জন্য যথার্থ এবং স্থায়ী একটি দলকে পরিবার হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। তো পরিবারের আরেকটি সংজ্ঞায় জে.বি. ম্যাকি তার ইন্ট্রোডাকশন টু সোশিওলজি গ্রন্থে বলেছেন যে প্রতিষ্ঠান হিসেবে পরিবার প্রত্যয়টি ওইসব প্রক্রিয়া বা কার্যক্রমকে নির্দেশ করে যেগুলো যে কোনো সমাজের যৌন জীবনকে নিয়ন্ত্রণ, সন্তান উৎপাদন এবং তাদের লালন পালন ও সামাজিকীকরণের বিষয়টি পরিচালনা ও প্রতিষ্ঠা করে। তাহলে এই সংজ্ঞাটিতে আমরা দেখতে পাচ্ছি যে পরিচয় দানের পাশাপাশি পরিবারের কার্যাবলীও এখানে কিন্তু স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ একটা পারিবারিক পরিবার মণ্ডলে কিন্তু সন্তান উৎপাদন থেকে শুরু করে তাদের প্রতিপালন এবং সামাজিকীকরণ সবকিছু কিন্তু সংগঠিত হয়ে থাকে এই পরিবারে। তো শিক্ষার্থীরা,
আমরা পরিবারের সঙ্গে তাহলে বলতে পারি যে পরিবার হচ্ছে এমন একটি সামাজিক সংগঠন যেখানে হচ্ছে কি বলে স্বামী স্ত্রী সে মানে তার সন্তান সহ এবং সন্তানাদিহীনভাবেও এবং অথবা বাবা মা সবাই একত্রে বসবাস করে এবং যাবতীয় প্রয়োজন পরিপূরণের একটা সামাজিক প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা, আমরা যদি পরিবারের বৈশিষ্ট্যের কথা বলি তাহলে এই সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে পরিবারের বৈশিষ্ট্য 1 নম্বরে আমরা বলতে পারি যে স্থায়িত্ব। যেহেতু পরিবার একটি স্থায়ী এবং আদিম সংগঠন, শত শত বছর আগে এই পরিবারের হচ্ছে সৃষ্টি হলেও দেখা যাচ্ছে এর স্থায়িত্ব এখনো রয়েছে, এর এতটুকু মানে গুরুত্ব হারায়নি, আজ পর্যন্ত সমহিমায় কিন্তু পরিবার টিকে আছে। এবং পরিবার একটি প্রাচীন প্রতিষ্ঠান। পরিবার সর্বপ্রথম কবে প্রতিষ্ঠিত হয়েছিল তার সঠিক তথ্য কিন্তু মানে পাওয়া যায় না, তবে সমাজবিজ্ঞানীরা এ বিষয়ে একমত হয়েছেন যে বর্তমান সমাজে প্রচলিত প্রতিষ্ঠান সমূহের মধ্যে কিন্তু এই পরিবারে সবচেয়ে বেশি আদিম বা প্রাচীন। সমাজ রাষ্ট্র কোনো কিছু পরিবার থেকে কিন্তু প্রাচীন নয়। আগে দেখা যাচ্ছে মানুষ পরিবার গঠন করেছিল কৃষি সূচনা লগ্নে, যুদ্ধবদ্ধ সমাজকে আরো সংগঠিত করে তোলার জন্যই কিন্তু মানুষ পরিবার গঠন করেছিল। পরিবারের আরেকটি আমরা বৈশিষ্ট্য বৈবাহিক সম্পর্ক। পরিবার গঠনের পূর্ব শর্তই হচ্ছে কি? বিবাহ। বিবাহ ছাড়া কিন্তু আধুনিক এবং সভ্য সমাজে পরিবার গঠন করা সম্ভব নয়। বিবাহের মাধ্যমেই কিন্তু স্বামী স্ত্রী তাদের জীবন শুরু করে এবং সন্তান উৎপাদন থেকে শুরু করে সন্তান লালন পালন সবকিছুই কিন্তু পরিবারে সংগঠিত হয়। এই পরিবার গঠন করার পূর্ব শর্তই হচ্ছে বৈবাহিক সম্পর্ক। এবং তাহলে আরেকটা আমরা পরিবারের বৈশিষ্ট্য বলতে পারি যে সমাজের ক্ষুদ্রতম একটা স্মলেস্ট একটা ইউনিট হচ্ছে এই পরিবার। পরিবারের অপরিসীম গুরুত্ব এবং প্রভাব থাকলেও এটি সমাজে একটা সবচেয়ে ক্ষুদ্রতম একক, কারণ মাত্র 3 জন সদস্য স্বামী স্ত্রী সন্তান অথবা 2 জন সদস্য নিয়েও কিন্তু পরিবার গঠন হতে পারে। তো সমাজে এত কম সদস্য বিশিষ্ট কোনো দল বা প্রতিষ্ঠান আমরা লক্ষ্য করিনি বা দেখা যায় না। তো সমাজের যে কোনো ব্যাপারে পরিবারকে কিন্তু একক হিসেবে বিবেচনা করা হয়। একক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হওয়ার মতো আর কোনো ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমাজে নেই বললেই চলে। পরিবারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সুদৃঢ় সম্পর্ক এবং সার্বক্ষণিক যোগাযোগ। পরিবারে এবং দেখা যাচ্ছে সমাজের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক পরিবারের সদস্যদের মধ্যেই। সুখ দুঃখ আনন্দ বেদনা ব্যর্থতা সফলতা সবকিছুই কিন্তু পরিবারের সদস্যরা একে অন্যের সাথে কি করে ভাগাভাগি করে নেয় এবং যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ায় পরিবারের সদস্যরাই। এবং এই সম্পর্কের ভিত্তিতেই একে অপরের সাথে একটা সার্বক্ষণিক যোগাযোগ কিন্তু লক্ষ্য করা যায়। কে কখন কোথায় যাবে কি করবে না করবে সবকিছুই কিন্তু পরিবারের সদস্যরা জানে এবং কাজ শেষে একটা পরিবারের সদস্য কিন্তু ঘরেই ফিরে আসে। তাহলে এভাবেই দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্কটা গড়ে ওঠে। এবং পরিবারের আরেকটি মানে আমরা যদি বৈশিষ্ট্য বলি সেটা কি? পরিবার হচ্ছে একটা মানুষের নিরাপদ আশ্রয়স্থল। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবার প্রতি 5-6 জন সদস্য থাকে এবং এই স্বল্প সংখ্যার সদস্যের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থলে হচ্ছে এই পরিবার। বিপদ আপদে সুখে দুঃখে কিন্তু পরিবারকে মানুষ খুঁজে পায়। কাজ শেষে মানুষ কিন্তু এই পরিবারে ফিরে আসে। অসুস্থ হলে পরিবারের সবাই কিন্তু উদ্বিগ্ন থাকে এবং সে সদস্য পরিবারের সান্নিধ্য চায় এবং যে কোনো পরিস্থিতিতে পরিবারে কিন্তু এই সদস্যদের নিরাপদ একটা
আশ্রয়স্থল। এটি পরিবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শিশু, বৃদ্ধ, অসহায় সদস্যদের জন্যও কিন্তু পরিবারের মতো এত নিরাপদ একটা আশ্রয়স্থল খুঁজে পাওয়া দুষ্কর। প্রয়োজন মেটানোর বাহন। আমরা বলেছি যে পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো প্রয়োজন মেটাতে কিন্তু পরিবারে সবচেয়ে এগিয়ে আসে। মানে আর্থিক কোনো সমস্যা হোক, কোনো হলো দ্বন্দ্ব, সংঘাত, সব কিছু কিন্তু পরিবারে সদস্যরা এগিয়ে আসে এবং বিভিন্ন সংশ্লিষ্ট শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সব কিছু কিন্তু পরিবারের কর্তারাই করে থাকে। পরিবারের নেতৃত্ব ক্ষুদ্র পরিসরে হলেও একজন হচ্ছে পরিবারের প্রধান থাকে। বাংলাদেশের মতো পরিবারে যেহেতু আমাদের হচ্ছে পিতৃপ্রধান, এখানে হচ্ছে বাবাই পরিবারের নেতৃত্ব দিয়ে থাকে এবং বাবার অনুপস্থিতিতে দেখা যাচ্ছে বড় ছেলে, বড় ভাই এরাই হচ্ছে পরিবারের নেতৃত্ব দিয়ে থাকে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা বাস্তবায়নে বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের প্রধান যিনি, তিনি হচ্ছে তার মতামতে সবচেয়ে গুরুত্ব পায়। সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে পরিবার কাজ করে। যে পরিবারের কোনো সদস্যের যাচ্ছে তাই করতে পারে না, কারণ পারিবারিক নিয়ন্ত্রণ, দায়িত্ববোধ এবং মান সম্মানের কারণে কিন্তু একজন সদস্য চাইলেও যাচ্ছে তাই একটা ব্যবহার করতে পারে না। পরিবারের সবাই সবার কাছে দায়বদ্ধ, মানে কমিটমেন্ট। পরিবারকে মানে বিপর্যয়ের মুখ থেকে, অর্থাৎ বিপদের মুখ থেকে মানে বিপদ থেকে রক্ষা করার জন্য কিন্তু পরিবারের সদস্যরা এগিয়ে গেছে। কেউ চায় না তার পরিবার তার জন্য হচ্ছে বিপদের মুখে পড়ুক। তাছাড়া অন্যায়, অসামাজিক এবং অপ্রত্যাশিত কোনো কাজ করলে পরিবারে কিন্তু একটা শাস্তি বিধান করে থাকে। তাই আমরা বলতে পারি যে সামাজিক নিয়ন্ত্রণের বাহনে হচ্ছে পরিবার। অন্যদিকে পরিবার বহুবিধ একটা সামাজিক পরিচয় রয়েছে, একটা ভূমিকা রয়েছে। যেমন হচ্ছে মানে আমরা পরিবারকে বলেছি মানে প্রাইমারি গ্রুপ, অর্থাৎ মুখ্য দল, সংঘ, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। মানে মুখ্য দল হিসেবে এই পরিবার পরিচিত এবং নানা রকম পরিচয় যেমন রয়েছে তেমনি পরিবারের বিভিন্ন কার্যাবলীও রয়েছে। বলা হয় তাকে যে সমাজ থেকে শুধু পরিবার ব্যবস্থা তুলে দিলে সমাজের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই বলা যায় পরিবার তার আপন মহিমায়, নিজস্ব স্বকীয়তায় আজও কিন্তু উজ্জ্বল। এছাড়াও সমাজবিজ্ঞানীরা পরিবারের আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেমন পরিবার পরস্পর সম্পর্কিত একদল মানুষের সমন্বয়ে কিন্তু গড়ে ওঠে, সমাজবিজ্ঞানীরা বলেছেন। আবার বলেছে যে এর সদস্য বর্গ কি হয়, দীর্ঘদিন একই স্থানে বা একসাথে বসবাস করে এবং পরিবারের বড়রা ছোট এবং সন্তানাদির দায়িত্ব বহন করে। আবার কি করে পরিবার, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে পরিবারের সদস্যবৃন্দ বিভিন্ন পণ্য এবং সেবা উৎপাদন এবং ভোগের সাথে সম্পৃক্ত। বিভিন্ন সদস্যরা খাদ্য এবং আবাসিকতার দিক থেকে কৃষিভিত্তিক সমাজে, বাংলাদেশের মতো কৃষিভিত্তিক সমাজে কিন্তু এটি বেশি প্রচলিত। আমাদের গ্রামগঞ্জে দেখা যাচ্ছে পরিবার প্রতিটি সদস্য কিন্তু খেতে খামারে তাদের একটা অবদান রাখে। তো এই পরিবারের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা সবশেষে বলতে পারি যে সমাজে পরিবার আজও কিন্তু মানে পরিবারে কিন্তু বিকল্প আজও গড়ে ওঠেনি। সমাজ এবং সভ্যতার পরিবার তার নিজস্ব একটা বৈশিষ্ট্য নিয়ে এবং স্বকীয়তা নিয়ে টিকে আছে আদিমকাল থেকে আজ পর্যন্ত। পরিবারে টিকে থাকার মানে মূলেই রয়েছে কি, এর মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং অপরিহার্য এর কার্যাবলীগুলো। এবং বলা যায় যে পরিবারের পরিচয় পরিবার নিজেই। সমাজে এখনো এমন কোনো প্রতিষ্ঠানের জন্ম হয়নি যার জন্য পরিবার
মানে ধ্বংস হতে পারে বা বিলীন হয়ে যেতে পারে। পরিবার তার এই যে বৈশিষ্ট্য এবং স্বাতন্ত্রতা এবং স্বকীয়তা নিয়ে যুগ যুগ ধরে কিন্তু আজও টিকে আছে এবং থাকবে। শিক্ষার্থীরা, আমরা জানলাম যে পরিবার কাকে বলে এবং পরিবারের বৈশিষ্ট্যগুলো কি। এখন আমরা জানবো পরিবারের ধরন, টাইপস অফ ফ্যামিলি। এই পরিবারের ধরন মানে আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই পরিবারের ধরন নির্ধারণের ক্ষেত্রে কিন্তু একক কোনো ভিত্তিকে প্রাধান্য দেওয়া হয় না। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবারের ধরন রয়েছে। এখন আমরা সেটা আলোচনা করব। প্রচলিত অর্থে আমরা পরিবারকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একক পরিবার এবং দ্বিতীয়ত হচ্ছে যৌথ পরিবার। তো একক পরিবার আমরা জানি যে যেখানে বর্তমান সময়ে সমগ্র বিশ্বে সর্বাধিক প্রচলিত একটি পরিবার হচ্ছে একক পরিবার। এখানে স্বামী স্ত্রী এবং হচ্ছে সেখানে সন্তান এবং সন্তান সহ যে ফ্যামিলি গঠিত হয় সেটা হচ্ছে একক পরিবার। এখানে সন্তান থাকতেও পারে আবার না থাকতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রী এবং হচ্ছে তার সন্তান সহ যে একক মানে যে পরিবারটা গঠন হয় সেটা হচ্ছে একক পরিবার। এবং যৌথ পরিবার হচ্ছে সুদৃঢ় সামাজিক বন্ধন এবং একটা জ্ঞাতিগত জাতিগত একটা বৈশিষ্ট্যের যে পরিবারটা সেটা আমরা বলবো। মানে এখানে সন্তানাদি ভাইয়ের মানে ভ্রাতৃবধূ কিংবা পুত্রবধূর সহ অবস্থান সবাই মিলে বসবাস করাটা, বাবা মা দাদা দাদি, এটা হচ্ছে যৌথ পরিবার। এই যৌথ পরিবার কিন্তু আমরা ভারতীয় সমাজ তথা ঐতিহ্যবাহী কৃষি সমাজে মূল ভিত্তি হচ্ছে এই যৌথ পরিবার। যদিও বিভিন্ন কারণে যৌথ পরিবারটা কি হচ্ছে বর্তমানে কিন্তু ভেঙে যাচ্ছে। অর্থাৎ পরিবারের কর্তা হলো বাবা মা, একাধিক ভাই বোন, কোনো নিকটাত্মীয়, কোনো পোষ্য নিয়ে গঠিত যে পরিবার সেটাই হচ্ছে যৌথ পরিবার। এই প্রচলিত অর্থে আরও এ ধরনের পরিবার হলো আমরা লক্ষ্য করি। আরেকটি পরিবার হচ্ছে প্রচলিত অর্থ পরিবার, সেটা হচ্ছে বর্ধিত পরিবার। বর্ধিত পরিবারটা কি? যে বর্ধিত পরিবার হচ্ছে মূলত তিন পুরুষের পরিবার। অর্থাৎ এখানে হচ্ছে একক পরিবারের বর্ধিত রূপে হচ্ছে বর্ধিত পরিবার। এখানে একটি যৌথ পরিবারের হচ্ছে খুব কাছাকাছি হচ্ছে এই বর্ধিত পরিবার। এখানে হচ্ছে দাদা দাদি, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে সহ তিন প্রজন্মের সদস্য বসবাস করলে সেটাকে আমরা বলবো বর্ধিত পরিবার। কাঠামোগত দিক থেকে বা স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে কিন্তু পরিবার চার ধরনের। একটা হচ্ছে একক পরিবার। এখানে একক বিবাহের ভিত্তিতে যে পরিবার গঠন হয়, অর্থাৎ স্বামী স্ত্রী মিলে যে পরিবারটা সেটা হচ্ছে একক পরিবার। আর বহুপত্নিক পরিবার, একজন স্বামী যদি একাধিক স্ত্রী গ্রহণ করে যে পরিবার গঠন করে সেটা বহুপত্নিক। এবং আরও একটি আছে কাঠামোগত দিক থেকে বহুপতি পরিবার, যেখানে হচ্ছে একজন স্ত্রী যদি একাধিক স্বামীকে বিবাহ করে সেটাকে আমরা বহুপতি পরিবার বলবো। বিশেষ কোনো অঞ্চলে উপজাতিদের মধ্যে কিন্তু সাধারণত মেয়ের সংখ্যা কম থাকায় কিন্তু
ভ্রাতৃ সম্পর্কে মানে ভাইয়ের সম্পর্কে কয়েকজন পুরুষ মিলে একটি মেয়ে নিয়ে এই পরিবার গঠন করে। আধুনিক সভ্য সমাজে কিন্তু এই ধরনের পরিবার নেই বললেই চলে। ভারতের টোডা একটা উপজাতি রয়েছে, সেখানে এই বহুপতি পরিবারের একটা অস্তিত্ব মানে একটা প্রচলিত একটা টোডা উপজাতির মধ্যে দেখা গিয়েছে। গোষ্ঠীগত পরিবার একটা আছে, সেটা হচ্ছে একাধিক পাত্র একাধিক পাত্রীকে বিয়ে করে পরিবার যখন গঠন করে সেটা হচ্ছে গোষ্ঠী ভিত্তিক পরিবার। এই ধরনের পরিবার মর্গান তার হচ্ছে আদিম সমাজ গ্রন্থে এই ধরনের পরিবারের কথা উল্লেখ করেছেন। এছাড়া পরিচালনা ও হলো প্রভুত্বের মাপকাঠিতে পরিবারকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার এবং হচ্ছে এটা হচ্ছে পরিচালনা মানে এবং হলো নেতৃত্বের ধরনের ভিত্তিতে পরিবারটা হচ্ছে দুই ধরনের, একটা পিতৃতান্ত্রিক পরিবার আর একটা মাতৃতান্ত্রিক পরিবার। অর্থাৎ যে পরিবার নেতৃত্বে পিতা রয়েছে এবং হচ্ছে পিতার অবর্তমানে বড় ছেলে বা বড় ভাই, সেই পরিবারে মানে পুরুষাসিত হচ্ছে যে পরিবারটা সেটাই হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। অন্যদিকে দেখা যাচ্ছে বাংলাদেশে বর্তমান মানে আমাদের সমাজটা পিতৃতান্ত্রিক পরিবার। আর হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবারটা হচ্ছে যেখানে মায়েরা প্রধান, যেমন মায়ের অবর্তমানে উত্তরাধিকার সূত্রে মেয়ে সেই পরিবারের হচ্ছে পুরা দায়িত্বভার গ্রহণ করে থাকে। বাংলাদেশে গারো উপজাতি এবং হচ্ছে খাসি উপজাতির মধ্যে আমরা কিন্তু মাতৃতান্ত্রিক পরিবারের অস্তিত্ব আমরা লক্ষ্য করি। আবার পরিবারের হচ্ছে ধরনের মধ্যে বিবাহোত্তর আবাসিকতার ভিত্তিতে পরিবার রয়েছে পিতৃবাস পরিবার, মাতৃবাস পরিবার এবং নয়াবাস পরিবার। পিতৃবাস পরিবারটা হচ্ছে যেখানে ছেলেমেয়ের বিয়ের পর হচ্ছে মেয়েরা সাধারণত হচ্ছে ছেলের বাবার বাড়িতে বসবাস করার মাধ্যমে যে পরিবারটা গঠন করে সেটা হচ্ছে পিতৃবাস পরিবার। সাধারণত দেখা যাচ্ছে বাংলাদেশের যে সচরাচর পরিবার এটা হচ্ছে পিতৃবাস পরিবার। আর মাতৃবাস পরিবার হচ্ছে বিয়ের পর দম্পতি স্ত্রীর মায়ের গৃহে বসবাস করলে তাকে মাতৃবাস পরিবার বলে। এটা হচ্ছে গারো সমাজে কিন্তু এই ধরনের পরিবারটা প্রচলিত। আর নয়াবাস পরিবার যে এখানে নয়া হলো বা নতুন দম্পতি বিবাহের পর তাদের পিতা মাতার গৃহে বসবাস না করে তারা সম্পূর্ণরূপে নতুন একটা পরিবার গঠন করে, এই পরিবারটা হচ্ছে নয়াবাস পরিবার। বর্তমান পাশ্চাত্য সমাজে কিন্তু এই ধরনের পরিবার প্রথা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে নানা কারণে, চাকরির কারণে ইত্যাদি কারণে। বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন রয়েছে পিতৃসূত্রীয় পরিবার, মাতৃসূত্রীয় পরিবার। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করি আমরা একটা বলেছি পিতৃতান্ত্রিক পরিবার এবং মাতৃতান্ত্রিক পরিবার, এটা হচ্ছে পিতৃসূত্রীয় পরিবার, মাতৃসূত্রীয় পরিবার। যখন সম্পত্তির কথাটা চলে আসবে তখন কিন্তু পিতৃসূত্রীয় মাতৃসূত্রীয় হবে। তাহলে পিতৃসূত্রীয় হচ্ছে এই ধরনের পরিবারের নেতৃত্ব, সম্পত্তি, বংশমর্যাদা ইত্যাদি উত্তরাধিকার সূত্রে পিতা থেকে হচ্ছে পুত্রের উপর মানে পড়ে। এখানে দাদা, পিতা, পুত্র, নাতি, নানা, মাতা, মেয়ে, নাতনি অপেক্ষা বেশি হচ্ছে গুরুত্ব দেওয়া হয়। আমাদের যে প্রচলিত সমাজ ব্যবস্থা চাকমা সমাজে কিন্তু এই ধরনের পরিবারটা প্রচলিত রয়েছে। আর মাতৃসূত্রীয় পরিবারটা হচ্ছে পরিবারের মা থেকে কন্যার অর্থাৎ মা থেকে মেয়ের উপর সম্পত্তি, বংশমর্যাদা, নেতৃত্ব ইত্যাদি হলো প্রচলিত। এখানে মা, মামা, নানা, চাচা, দাদা, পিতা ইত্যাদি অপেক্ষা কি মাদের কিন্তু মা, মেয়ে এদের বেশি অধিক গুরুত্ব দেওয়া হয়। গারো সমাজে কিন্তু এই পরিবারটা প্রচলিত। নৃবিজ্ঞানী এবং সমাজ বিজ্ঞানীদের মতে পৃথিবীতে মোট 15% পরিবার কিন্তু মাতৃসূত্রীয় পরিবার। এই ধরনগুলো ছাড়া পরিবারের আরো দুটো বিশেষ ধরনের আছে, যে ব্যক্তির প্রতিপালনকারী পরিবার এবং ব্যক্তির স্বগঠিত পরিবার। এই ব্যক্তির প্রতিপালনকারী পরিবারটা হচ্ছে যে
এখানে পিতা মাতার পরিবার, যেখানে ব্যক্তি বড় হয়েছে, এই পরিবার থেকে ব্যক্তির সামাজিকীকরণ, শিক্ষা গ্রহণ সম্পন্ন হচ্ছে এবং ব্যক্তি পূর্ণাঙ্গ একটা সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠছে। ব্যক্তি এখানে পরিবারের একজন অধীনস্থ একটা সদস্য। প্রতিপালনকারী পরিবার থেকে বেরিয়ে এসে ব্যক্তি যখন পরিবার প্রধান হয়ে একটি নতুন পরিবার গড়ে তোলে বা গঠন করে, সেই পরিবারটা হচ্ছে স্বগঠিত পরিবার। পরিবারের অন্যান্য সদস্য এখানে ব্যক্তির অধীন, তিনি পরিবারের কর্তা। দেখা যায় কোনো ব্যক্তি বিবাহের পূর্ব পর্যন্ত তার বাবা মায়ের সাথে অবস্থান করে, বিয়ের পরে নয়াবাস বা একক পরিবার গঠন করে। এছাড়া এক্ষেত্রে দেখা যাচ্ছে মাতা পিতার মূল পরিবারটি সেটা হতে পারে হচ্ছে যৌথ পরিবারও হতে পারে। এখান থেকে বের হয়ে ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন এবং বিবাহিত নতুন একটি পরিবার গড়ে তোলে। এটাই হচ্ছে ব্যক্তির স্বগঠিত পরিবার। তো এই সময় ও স্থান ভেদে বিভিন্ন জাতি, উপজাতি, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধরনের এদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বিবাহ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা কিন্তু আমরা লক্ষ্য করি। সময়ের পরিবর্তনে বিবর্তনে কোনো পরিবার ব্যবস্থা ধীরে ধীরে ক্ষুদ্র কোনো জাতি সত্তার মাধ্যমে কিন্তু আজও টিকে আছে পরিবার, কিছু কিছু পরিবার। তবে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে এরকম কোনো পরিবার নেই, কিছুটা হলেও রয়ে গেছে কোনো একটা ইয়ের মধ্যে। আধুনিক সভ্য সমাজে অবশ্য পুরুষ বা পিতৃতান্ত্রিক পরিবার, একক পরিবারের একটা জনপ্রিয়তা রয়েছে এবং বিবাহের মাধ্যমে নয়াবাস পরিবার ব্যবস্থা বর্তমানে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আবার কৃষিভিত্তিক সমাজে এখনো আমরা যৌথ পরিবারের অস্তিত্ব কিন্তু লক্ষ্য করি, সেটা কিন্তু কৃষিভিত্তিক পরিবারের একটা আদর্শ পরিবার। তো পরিবার কাঠামোর বিবর্তন বা পরিবর্তন এবং কোথায় কি ধরনের পরিবার আধিপত্য বিস্তার করবে সেটা নির্ভর করে মূলত সামাজিক কাঠামো এবং সামাজিক কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এটা নির্ধারিত হয় সামাজিক কাঠামো দ্বারাই। পরিবারটা কি রূপ হবে, মানুষ নিজের প্রয়োজনে কিন্তু এই পরিবারগুলো গড়ে তুলছে। যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে উঠছে মানুষ কিন্তু নিজের প্রয়োজনে, অর্থাৎ সামাজিক কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত বা নির্ধারিত হয় এই পরিবারগুলো। শিক্ষার্থীরা, তাহলে তোমরা জানতে পারলা, আমি পড়ালাম যেটা, যে পরিবারের ধরন। আজকে আমি পরিবারের সংজ্ঞা, পরিবারের বৈশিষ্ট্য এবং পরিবারের ধরন পড়ালাম। পরবর্তী ক্লাসে আমি পরিবারের উৎপত্তি সম্পর্কে ডিসকাস করব। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।